প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি উদ্ভিদ বিজ্ঞানের কোষ ও এর গঠন এই অধ্যায়ের মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমরা জানব। তো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমরা শুধু জানবই না, এইচএসসিতে মাইটোকন্ড্রিয়া থেকে কি এমসিকিউ কোশ্চেন আসে, এরপরে জ্ঞান অনুধাবন এবং প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা কোশ্চেন আসে, সেই সম্পর্কেও আমরা আজকে জানব। তো আমরা প্রথমে এই মাইটোকন্ড্রিয়া শব্দটা কিভাবে আসছে বা কিভাবে তৈরি হয়েছে এইটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো মাইটোকন্ড্রিয়া এটা একটা গ্রিক শব্দ। এখানে আমরা দুইটা গ্রিক শব্দ পাই। একটি শব্দ হচ্ছে কি মাইটোস, একটি শব্দ কি মাইটোস। মাইটোস শব্দটাকে যদি আমরা ইংলিশে করি তাহলে আমরা পাই হচ্ছে থ্রেড, অর্থাৎ সুতা পাই, যার বাংলা হচ্ছে কি সুতা। আর একটা শব্দ পাই মাইটোকন্ড্রিয়া থেকে কন্ড্রিয়ন, যার ইংলিশ শব্দটা হচ্ছে গ্রেইন, অর্থাৎ দানা। সুতা এবং দানা দুইটা শব্দ আমরা পাইছি মাইটোকন্ড্রিয়া থেকে। তো সুতা এবং দানা শব্দটা কিভাবে আসছে, আমরা যদি মাইটোকন্ড্রিয়াকে একটু দেখি তাহলে দেখব যে মাইটোকন্ড্রিয়ার ভিতরের যে আবরণটা আছে সেই আবরণটা অনেকটা সুতার মতো দেখতে। অনেকটা কিসের মতো দেখতে? অনেকটা সুতার মতো দেখতে, যার কারণে মাইটোকন্ড্রিয়াটাকে সুতা সাথে তুলনা করা হয়েছে। আবার এই মাইটোকন্ড্রিয়াটা যখন আমরা কোষের মধ্যে দেখি, এরকম কোষের মধ্যে দেখি, তখন অনেকটা ছোট ছোট দানার মতো দেখা যায়, অনেকটা ছোট ছোট কিসের মতো? দানার মতো। সেই হিসেবে বা সেই কারণে এটাকে দানার সাথেও আবার তুলনা করা হয়েছে। এভাবেই সুতা এবং দানা শব্দটা ইউজ করে মাইটোকন্ড্রিয়া শব্দটা চলে আসছে। তো এখন আমরা প্রথমে দেখব মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে জানব। তারপরে কি কোশ্চেন আসে সেই সম্পর্কে আমরা জানব। যদি গঠনটা আমরা জানতে পারি তাহলে ইজিলি আমরা কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারব। তো প্রথমে আমরা দেখি যে মাইটোকন্ড্রিয়ার চিত্রটা একটু সুন্দর করে আঁকাই চেষ্টা করি আমরা। এখানে আমরা মাইটোকন্ড্রিয়ার চিত্রটা দেখতে পাচ্ছি। তো মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন বর্ণনায় আমরা প্রথম যে অংশটা পাব সেটা হচ্ছে আবরণী। কি পাবো আমরা? আবরণী। তো আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়ায় দুইটা আবরণ থাকে। কয়টা আবরণ থাকে? দুইটা আবরণ, বা আমরা বলতে পারি দুইটা মেমব্রেন থাকে। একটা হচ্ছে বহিস্থ মেমব্রেন, আরেকটি হচ্ছে কি অন্তস্থ মেমব্রেন। এটা বহিস্থ মেমব্রেন আর এটা হচ্ছে কি অন্তস্থ মেমব্রেন। আবার এই মেমব্রেনগুলো কি দ্বারা গঠিত বা কি দ্বারা তৈরি এগুলো আমরা একটু মনে রাখতে পারি। আমরা মনে রাখব এই দুইটা মেমব্রেন ফসফোলিপিড বা লিপোপ্রোটিন, লিপিড এবং প্রোটিন দ্বারা হচ্ছে কি এই বাইলেয়ারগুলো অর্থাৎ এই মেমব্রেনগুলো হচ্ছে তৈরি। এখন আমাদেরকে জানতে হবে এই দুইটা মেমব্রেনের কাজ কি। আমরা মনে রাখব যে বাইরের মেমব্রেনটা হচ্ছে একদম খাঁজবিহীন, একদম সোজা বা সরল বা সোজা, কোনো ধরনের আঁকানো বা বাঁকানো নাই বাইরের মেমব্রেনটা। এবং এটার কাজ হচ্ছে ভিতরের যে অংশটা সেটাকে রক্ষা করাই হচ্ছে কি এর প্রধান কাজ। এছাড়া মাইটোকন্ড্রিয়ার ভিতরে বাইরে কোনো দ্রব্য প্রবেশ করতে বা বের করে দিতে এই বাইরের মেমব্রেনটা সহায়তা করে। এছাড়া আমরা মনে রাখতে পারি যে বাইরের মেমব্রেনের কাজ তো আমরা জানলাম, এবার আমরা ভিতরের মেমব্রেনের কাজ জানতে পারি। ভিতরের মেমব্রেনের কাজ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ম্যাট্রিক্স থাকে, অর্থাৎ অর্ধতরল জেলির মতো যে পদার্থ থাকে তাকে ঘিরে রাখা, সেই সাথে বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়ার সংগঠন স্থল হিসাবে হচ্ছে এই অন্তস্থ মেমব্রেনটা কাজ করে। এখন আমাদেরকে আমরা মোটামুটি আবরণী সম্পর্কে জানলাম। এখন আমাদেরকে জানতে হবে প্রকোষ্ঠ সম্পর্কে। এখন আমাদেরকে কি সম্পর্কে জানতে হবে? মাইটোকন্ড্রিয়ার প্রকোষ্ঠ সম্পর্কে। তো প্রকোষ্ঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়াতে দুইটা প্রকোষ্ঠ থাকে বা দুইটা ফাঁকা স্থান থাকে।
একটা ফাঁকা স্থান হচ্ছে কি বহিস্থ মেমব্রেন এবং অন্তঃস্থ মেমব্রেনের মাঝামাঝিতে এই জায়গাটুকু, ঠিক আছে, একটা ফাঁকা স্থান। তো এই জায়গাটিকে বলা হয়ে থাকে বহিস্থ কক্ষ বা বহিস্থ প্রকোষ্ঠ। এবং এই যে অন্তঃস্থ মেমব্রেন দ্বারা আবার আমরা এর ভিতরে মাইটোকন্ড্রিয়ার ভিতরে আরও একটা ফাঁকা জায়গা পাই, এটাকে বলা হয়ে থাকে অভ্যন্তরীণ কক্ষ বা অভ্যন্তরীণ প্রকোষ্ঠ। তাহলে আমরা দুইটা প্রকোষ্ঠ পাইলাম, একটা হচ্ছে বহিস্থ মেমব্রেন এবং অন্তঃস্থ মেমব্রেনের মাঝামাঝি যে জায়গাটা, আর একটি হচ্ছে কি শুধুমাত্র অন্তঃস্থ মেমব্রেনের ভিতরে, এই যে অন্তঃস্থ মেমব্রেনের ভিতরে যে ফাঁকা জায়গাটা, সেটাকে আমরা বলবো হচ্ছে কি অভ্যন্তরীণ কক্ষ বা অভ্যন্তরীণ প্রকোষ্ঠ। আর এই অভ্যন্তরীণ প্রকোষ্ঠের মধ্যে যে জেলিন ন্যায় সমসত্ব যে পদার্থ থাকে তাকে বলা হয়ে থাকে হচ্ছে কি ম্যাট্রিক্স বা মাতৃকা। তো দুইটা জিনিস আমরা ভৌত গঠনে পেয়ে গেলাম, একটা হচ্ছে আবরণী এবং একটা হচ্ছে কি প্রকোষ্ঠ। এবার আমরা 3 নাম্বার ভৌত গঠনের 3 নাম্বার অংশটা সম্পর্কে জানব। 3 নাম্বার অংশটা কি? 3 নাম্বার অংশটা হচ্ছে কি কিস্টি। এটা সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে, কারণ এই কিস্টি নামক গঠনটা আমরা অন্য কোনো কোষে অঙ্গাণুতে পাই না, শুধুমাত্র পাই হচ্ছে কোথায়? শুধুমাত্র পাই আমরা মাইটোকন্ড্রিয়াতে। তো কিস্টি কাকে বলে, কিস্টি কিভাবে তৈরি হয়, এটা আমরা একটু দেখি। মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে যে অভ্যন্তরীণ যে প্রকোষ্ঠটা থাকে, অভ্যন্তরীণ যে মেমব্রেনটা থাকে, অর্থাৎ ভিতরে যে মেমব্রেনটা থাকে, ঠিক আছে, এই ভিতরের মেমব্রেনটায় যে দেখেন আঙ্গুলের মতো ভাঁজ হয়ে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে যে গঠন তৈরি করছে তাকে আমরা বলবো হচ্ছে কি ক্রিস্টি। তাকে আমরা কি বলবো? ক্রিস্টি বলবো। আমি আবার বলতেছি, মাইটোকন্ড্রিয়ার ভিতরের মেমব্রেনটি নির্দিষ্ট ব্যবধান পরপর ভিতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো যে প্রবর্ধক সৃষ্টি করে সেগুলোকে বলা হয়ে থাকে কি কিস্টি। এটা একটা কিস্টি, এটা একটা কিস্টি, এটা একটা কিস্টি, এগুলো হচ্ছে কি এক একটা কিস্টি। তো এগুলোকে দেখেন অনেকটা আঙ্গুলের মতো দেখতে না, অনেকটা কি আঙ্গুলের মতো দেখতে, এদেরকেই বলা হয়ে থাকে আসলে কি কিস্টি। এখন আমরা জানব যে এই কিস্টিগুলোর কাজ কি। আমরা জানবো যে এই কিস্টিতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের যে উপাদানগুলো সেগুলো সজ্জিত থাকে, এটিপি সিনথেসিস থাকে, এবং এই জায়গাটিতেই মেইনলি হচ্ছে কি শক্তি উৎপাদন হয়। এবার আমরা 4 নাম্বার অংশটা জানবো মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠনের। 4 নাম্বার অংশটা হচ্ছে কি অক্সিজম। অক্সিজম। তো এই অক্সিজমটা আমরা যদি দেখি যে মাইটোকন্ড্রিয়ার এই অন্ত আবরণীতে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম দানা আমরা হচ্ছে কি দেখতে পাই, গোলাকার দানা, যারা হতে পারে বৃন্তক, অর্থাৎ বোটা আছে এরকম, মনে করেন কি গোলাকার এরকম জিনিস, ঠিক আছে। কিছুর আছে বোটা এরকম বোটা আছে, আবার কিছুর কি বোটা নাই, অর্থাৎ কিছু বিন্দুযুক্ত, কিছু হচ্ছে কি বিন্দুবিহীন, কিছু আমরা গোলাকার বস্তু দেখতে পাই, যাদেরকে বলা হয়ে থাকে হচ্ছে কি অক্সিজম। যাদেরকে কি বলা হয়ে থাকে? অক্সিজম বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা 5 নম্বর অংশটা সম্পর্কে জানব, সেটা কি এটিপি সিনথেসিস। এটিপি সিনথেসিস ও ইটিসি, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই কিস্টিতে দেখা যাচ্ছে কি এই বিভিন্ন স্থানে, ঠিক আছে, স্থানে স্থানে এটিপি সিনথেসিস নামক কিছু গোলাকার বস্তু পাওয়া যায়, যেখানে মেইনলি হচ্ছে কি এটিপি তৈরি হয়, যেখানে মেইনলি কি তৈরি হয়? এটিপি বা শক্তি উৎপাদন হয়। এবং ধারণা করা হয় এই এটিপি সিনথেসিসগুলোই হচ্ছে কি এই যে আগেকার যা আমরা পড়লাম অক্সিজেন, সেটাই। আমি কি বললাম যে মাইটোকন্ড্রিয়ার যে কিস্টি থাকে সেই কিস্টির গায়ে কিছু গোলাকার এটিপি সিনথেসিস পাওয়া যায়, এবং এইখানেই মেইনলি হচ্ছে কি এটিপি উৎপাদন হয়, এবং বিজ্ঞানীরা ধারণা করছে যে এই এটিপি সিনথেসিসগুলোই হচ্ছে কি অক্সিজেন। এছাড়া এই কিস্টির গায়ে দেখা যাচ্ছে কি একটা চেইন আকারে কিছু প্রোটিন থাকে, কিছু কি থাকে? প্রোটিন থাকে, যাদেরকে বলা হয়ে থাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি বলা হয়ে থাকে। এরপর আমরা জানব মাইটোকন্ড্রিয়ার ডিএনএ ও
রাইবোজোম সম্পর্কে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে তার নিজস্ব ডিএনএ আছে, যেটাকে বলা হয়ে থাকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। মাইটোকন্ড্রিয়ার কী আছে? নিজস্ব ডিএনএ আছে, যেটাকে বলা হয়ে থাকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। আবার মাইটোকন্ড্রিয়ার মধ্যে তার নিজস্ব রাইবোজোমও আছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কী আছে? তার নিজস্ব রাইবোজোমও আছে, যাকে বলা হয়ে থাকে যে রাইবোজোমটা হচ্ছে 70S ধরনের। কোন ধরনের? 70S ধরনের। আমরা মনে রাখবো যে মাইটোকন্ড্রিয়াতে যে রাইবোজোমটা থাকে সেটা হচ্ছে কি 70S ধরনের। তো এই তো মোটামুটি মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন সম্পর্কে আমরা জানলাম। এবার যদি মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন আমরা বলি, তাহলে আমরা বলবো যে মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের প্রায় 65% হচ্ছে প্রোটিন, 29% হচ্ছে গ্লিসারাইড এবং 4% হচ্ছে লেসিথিন এবং লেসিথিন সেফালিন 4% আর 2% হচ্ছে কি কোলেস্টেরল। আর লিপিডের মধ্যে 90% হচ্ছে ফসফোলিপিড এবং বাকি 10% হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড। এছাড়া কিছু ক্যারোটিন, ভিটামিন, বিভিন্ন ধরনের অজৈব পদার্থ থাকে। আচ্ছা, এখন মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে আমরা জানলাম। তো এই মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করো এবং গঠন বর্ণনা করো। এই কোশ্চেন এরকমভাবে কোশ্চেন আসতে পারে প্রয়োগমূলকে, যে মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো চিত্রসহ। যদি এরকম কোশ্চেন আসে তাহলে আমাদেরকে ভৌত গঠন এবং রাসায়নিক গঠন দুইটাই লিখতে হবে। আর যদি শুধু ভৌত গঠনের কথা বলে তাহলে আমাদেরকে রাসায়নিক যে গঠন এটা স্কিপ করে চলে গেলেও হবে, অর্থাৎ এটা লিখতে হবে না। এছাড়া মাইটোকন্ড্রিয়া থেকে প্রথমে যে কোশ্চেনটা আসে আমরা মনে রাখব যে পাওয়ার হাউস কোন কোষীয় অঙ্গাণুটাকে বলা হয়ে থাকে। আমি লিখে নিই এখানে। আমরা এখানে দেখতে পাচ্ছি পাওয়ার হাউস কোন কোষীয় অঙ্গাণুকে বলে। আমরা মনে রাখব যে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। এটা ক নাম্বার কোশ্চেনে যেমন আসে ঠিক তেমনইভাবে এমসিকিউতে অনেকবার আসছে। এরপর আমাদের এই পাওয়ার হাউস সম্পর্কেই একটা অনুধাবনমূলক কোশ্চেন আসে যে মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়। এটা হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন। তাহলে আমরা অ্যান্সারটা লিখব যে কোষের সকল ধরনের শক্তি উৎপাদন হয় মাইটোকন্ড্রিয়ায়। কোষের শক্তি উৎপাদন হয় কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। এবং শক্তি উৎপাদনের জন্য যে শ্বসনের 4টা ধাপ আছে, এর মধ্যে যে 3টা ধাপ অর্থাৎ ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া ঘটে থাকে, যার কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয়ে থাকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর। তাহলে খ নাম্বার কোশ্চেনে যদি আসে তাহলে আমরা লিখব যে কোষের যাবতীয় জৈবনিক কাজের শক্তি সরবরাহ করে থাকে হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া, যার কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয়ে থাকে কোষের পাওয়ার হাউস। কারণ শক্তি উৎপাদনের জন্য শ্বসনের যে 3টা ধাপ আছে, ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া, এই 3টা প্রক্রিয়া মাইটোকন্ড্রিয়ায় হয়ে থাকে, যার কারণে মাইটোকন্ড্রিয়াকে বলা হয়ে থাকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর। এরপর আমরা মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার এবং নামকরণ সম্পর্কে জানব। তো মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করছে বিজ্ঞানী কলিকার। আমরা এটা একটু মনে রাখব, মাইটোকন্ড্রিয়া কি আবিষ্কার করছে? বিজ্ঞানী কলিকার আবিষ্কার করছে। আর এটা কোথায় আবিষ্কার হয়েছে? আবার পতঙ্গের পেশিকোষে। এটাও আমাদের একটু মনে রাখার বিষয়। এবং তিনি যখন এই মাইটোকন্ড্রিয়া দেখতে পেয়েছিলেন তখন কিন্তু এটার নাম মাইটোকন্ড্রিয়া ছিল না এবং এটার আসলে কোনো নামই দেওয়া ছিল না, অর্থাৎ এটা তো আবিষ্কারই হয়নি, কীভাবে নাম দিবে? তখন উনি এটার একটা নাম দেন, এটার নাম হয় হচ্ছে কি সার্কোজোম। পরবর্তীতে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং এটার নাম দেন ফিলা। অল্টম্যান পরবর্তীতে ফিলাটাকে আবার বায়োব্লাস্ট নামকরণ করেন এবং সর্বশেষে কার্ল বেন্দা উনি হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। আমাদের কমপক্ষে 2টা জিনিস, অর্থাৎ কে আবিষ্কার করছে এবং সর্বশেষ মাইটোকন্ড্রিয়া কে নামকরণ করছে, এই 2টা বিষয় অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। আমরা কি পাইলাম? এক হচ্ছে কলিকার, ইনি হচ্ছে আবিষ্কার করছে। দ্বিতীয় হচ্ছে কি কার্ল বেন্দা,
ইনি হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে। এই দুইটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। এরপর আমাদেরকে মনে রাখতে হবে এমসিকিউর জন্য যে মাইটোকন্ড্রিয়ার কত ভাগ, কোষের কত ভাগ হচ্ছে মাইটোকন্ড্রিয়া, কোষ আয়তনের কত ভাগ হচ্ছে কি কোষ আয়তনের 20 ভাগ, কোষ আয়তনের কত ভাগ 20 ভাগ হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া থাকে। এরপর আমাদেরকে মনে রাখতে হবে যে গড়ে প্রতি কোষে কতগুলো মাইটোকন্ড্রিয়া থাকে। আমরা মনে রাখব যে গড়ে প্রতি কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে। আর আমাদের যে যকৃত কোষ, সেই যকৃত কোষে 1000-এরও অধিক মাইটোকন্ড্রিয়া থাকে। তাহলে একটা কোশ্চেন আসতে যে নর্মাল কোষে আমাদের অন্যান্য কোষে 300 থেকে 400টি থাকলেও যকৃত কোষে কেন 1000টি থাকে, একটা কোশ্চেন আসতে পারে। তো 1000টি থাকার কারণ হচ্ছে আমাদের যকৃত কোষে ব্যাপক পরিমাণে ক্রিয়া বিক্রিয়া ঘটে। আর যে কোষে ব্যাপক পরিমাণে ক্রিয়া বিক্রিয়া ঘটে সে কোষে শক্তিরও প্রয়োজন হয় বেশি। আর যে কোষে শক্তির প্রয়োজন হয় বেশি সে কোষে মাইটোকন্ড্রিয়া কি থাকতেও হবে বেশি, যার কারণে যকৃত কোষে 1000 বা তারও অধিক মাইটোকন্ড্রিয়া থাকে। এরপর আমাদেরকে জানতে হবে যে কিস্টি কাকে বলে। এটা জ্ঞানমূলক কোশ্চেনে আসে। আমরা যখন ওই যে ভৌত গঠন পড়ছিলাম তখন আমরা এটা জেনেছিলাম যে মাইটোকন্ড্রিয়ার যে অভ্যন্তরীণ যে মেমব্রেনটা, এই ভেতরে মেমব্রেনটা মাইটোকন্ড্রিয়ার ভিতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো যে প্রবর্তক সৃষ্টি করে তাকে বলা হয়ে থাকে কি কিস্টি। এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসে। এরপর আমাদেরকে জানতে হবে অক্সিজম কি। আমরা বলবো যে মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরীণ অন্ত আবরণীতে যে সূক্ষ্ম দানা লেগে থাকে তাদেরকেই বলা হয়ে থাকে কি অক্সিজম। আবার কিছু বিজ্ঞানী ধারণা করছে এটিপি সিনথেসিসে হচ্ছে কি অক্সিজম। আর এটিপি সিনথেসিস কি, এটিপি সিনথেসিস হচ্ছে কিছু বিজ্ঞানী বলছে যে এটিপি তৈরির জন্য যে এনজাইমগুলো প্রয়োজন তাদেরকে একত্রে বলা হয়ে থাকে কি এটিপি সিনথেসিস। আমরা আবার অন্যভাবে বলতে পারি যে মাইটোকন্ড্রিয়ার যে ভিতরে মেমব্রেন থাকে সেই ভিতরে মেমব্রেন যে দানাদার বস্তু থাকে তাদেরকেই বলা হয়ে থাকে কি এটিপি সিনথেসিস। অর্থাৎ আমরা যদি একত্রে বলি এটিপি সিনথেসিস এবং অক্সিজেন বলা হয়ে থাকে কি একই জিনিস, আমরা মনে রাখতে পারি। এরপর আমরা দেখব যে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে যাকে বলা হয়ে থাকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। আবার মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম থাকে যেটা হচ্ছে কি 70S টাইপের। এটা এমসিকিউতে আসে যে মাইটোকন্ড্রিয়ার রাইবোজোমটা কী ধরনের, আমরা বলবো হচ্ছে কি 70S ধরনের। এরপরে আমরা আরেকটা জিনিস মনে রাখবো যে মাইটোকন্ড্রিয়াতে কত রকমের এনজাইম কোএনজাইম রয়েছে। আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াতে প্রায় 100 রকমের এনজাইম এবং কোএনজাইম রয়েছে, এমসিকিউতে আসে। আর মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃস্থলি সেখানে কার্ডিওলিপিন নামক এক ধরনের ফসফোলিপিড থাকে। এটা এমসিকিউতে আসে যে কার্ডিওলিপিন ফসফোলিপিড আমরা কোন কোষীয় অঙ্গাণুতে পাই। তাহলে আমরা মনে রাখবো যে এটা আমরা পাই হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। এরপর আমরা জানবো মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজটা আমরা প্রয়োগমূলকের জন্য, এবং এই কাজগুলো থেকে আবার এমসিকিউ কিন্তু আসে যে মাইটোকন্ড্রিয়ার এক টোটাল কাজটা হচ্ছে প্রয়োগমূলকের জন্য, দ্বিতীয়ত হচ্ছে কি এখানে কিছু বিষয় আছে যেমন মাইটোকন্ড্রিয়া অ্যাপোপ্টোসিস প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে, রক্তকণিকা হরমোন উৎপাদনে সহায়তা করে, তারপরে হচ্ছে এখানে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন সংঘটিত হয়, এবং বিভিন্ন ধরনের যে প্রোটিন সংশ্লেষ এবং স্নেহ বিপাকে সহায়তা করে। এগুলো এমসিকিউ আকারে আসে যে স্নেহ বিপাক কোন কোষ অঙ্গাণুটা কাজ করে, ডিএনএ আরএনএ উৎপাদনে কোন কোষ অঙ্গাণুটা ভূমিকা রাখে, তারপরে অ্যাপোপ্টোসিসে কোন কোষ অঙ্গাণুটা ভূমিকা রাখে, এইভাবে হচ্ছে কি এমসিকিউ আসে। এরপরে আমরা দেখব যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ডিএনএ থাকে এই ডিএনএটা আমাদের কি কি রোগের জন্য দায়ী, এটা আবার এমসিকিউতে এখন আসা ধরছে, এবং এটা কিন্তু নতুন অ্যাড করা। সো আমাদেরকে মেডিকেলের জন্য যারা আমরা অ্যাডমিশন নিই তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা দেখব যে মাইটোকন্ড্রিয়া আমাদের যে বিভিন্ন ডিজিজ আছে যেমন পার্কিনসন্স, তারপর হচ্ছে কি টাইপ 1 ডায়াবেটিস, আলঝেইমার, এই ডিজিজগুলোর জন্য কি দায়ী। এটা আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর একটা বিষয়, কোষের শ্বসন যে ক্রিয়া, এই শ্বসন ক্রিয়ার কিন্তু সম্ভব হতো না যদি মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ না থাকতো। তো
তো ডিএনএ না থাকলে কেন সম্ভব হতো না? কারণটা হচ্ছে এই ডিএনএটাই আসলে কি মাইটোকন্ড্রিয়াকে বলে দেয় যে তুমি কতটুকু শ্বসন ঘটাবা, কী পরিমাণ শ্বসন ঘটাবা, এগুলো হচ্ছে কি নির্ধারণ করে দেয়, যার কারণে এই ডিএনএটার কার্যকারিতা ব্যাপক পরিমাণে প্রয়োজন। এরপরে আমরা জানবো হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার বহিঃগঠন এবং অন্তঃগঠনের মধ্যে একটা সম্পর্কটা কি বহির যে বহি আবরণী, এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার ভিতরের অংশটাকে রক্ষা করে, আর শক্তি উৎপাদনের যে কাজটা এটা হচ্ছে কি অন্ত আবরণীটা ভূমিকা রাখে। তো আমরা বলতে পারি একত্রে বাইরের আবরণীটা মাইটোকন্ড্রিয়াকে সুরক্ষা দান করে, আর ভিতরের আবরণীটা মাইটোকন্ড্রিয়ার যে কাজ থাকে সেই কাজে সহায়তা করে। আমরা আজকে টোটাল মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আশা করি একটা ধারণা লাভ করলাম।